বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। প্রশ্ন বলার পরে একটু সময় দেব ভাবার, তারপর এর উত্তর আমি করে দেব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ইবুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা আছে, কোনো টাকার তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 12,000 টাকা। যদি ওই 3 বছরে সুদের হার যথাক্রমে 12.1% 6.2% এবং 7.1% হয়, তবে আসল টাকার পরিমাণ কত? দেখো এখানে যে পার্সেন্টেজগুলো দিয়েছে, যেমন 12.12%, এটাকে ফ্র্যাকশানে পরিণত করো। 12.12%কে ফ্র্যাকশানে পরিণত করলে হবে 1/8। 6.23%, এটাকে ফ্র্যাকশানে পরিণত করলে হবে 1/15। এবং 7.17%, এটাকে যদি ফ্র্যাকশানে পরিণত করো তাহলে হবে 1/14। এবার অনেকেই প্রশ্ন করো এগুলো আসে কি করে। সিম্পল, দেখো 12.12 মানে কি, 12 দুগুণে 24, 1/25/2, 25/2 পার্সেন্টেজ আছে, নিচে একটা 100 নিয়ে এসো, এটাকে জাস্ট কাটো, তাহলে কত হলো 1/8, সেটা লেখা হয়েছে। একই রকমভাবে এটাও 3 6 18 আর 2 20/3, 100 আছে পার্সেন্টেজ, তাই এটা কাটলাম, 1/15 হলো। এটাকেও সেইভাবে করে নিও, 7.17% মানে 1/14। তাহলে পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশানে পরিণত করলাম। এটা হচ্ছে প্রথম বছরের ইন্টারেস্ট, এটা দ্বিতীয় বছরের ইন্টারেস্ট এবং এটা তৃতীয় বছরের ইন্টারেস্ট। এখন দেখো 12.12% প্রথম বছরে ইন্টারেস্ট মানে কি, মানে 8 টাকা যদি রাখি আমি 1 টাকা ইন্টারেস্ট পাবো। কি বললাম? 8 টাকা যদি রাখি প্রথম বছরে, তাহলে প্রথম বছরের শেষে আমি 1 টাকা ইন্টারেস্ট পাবো, অর্থাৎ মোট পাবো 9 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রথম বছরে আমি 8 টাকা রাখলে প্রথম বছরের শেষে 1 টাকা ইন্টারেস্ট পেয়ে আমি মোট পাবো 9 টাকা। এবার দেখো দ্বিতীয় বছরে কি হচ্ছে, 15 টাকা রাখলে 1 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে, অর্থাৎ 16 টাকা পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় বছরের প্রথমে আমি যদি 15 টাকা রাখি, দ্বিতীয় বছরের শেষে আমি পাবো 16 টাকা। একই রকমভাবে যদি এইটাকে দেখো, তৃতীয় বছরে 14 টাকা রাখলে 1 টাকা ইন্টারেস্ট, অর্থাৎ তৃতীয় বছরের প্রথমে যদি আমি 14 টাকা রাখি তাহলে আমি পাবো 1 টাকা ইন্টারেস্ট, অর্থাৎ শেষে পাবো 15 টাকা। বুঝেছো? জাস্ট আমি লিখেছি, কিছু না। 8 টাকা রাখলে প্রথম বছরের শেষে আমি 9 টাকা পাবো। এবার দ্বিতীয় বছরের প্রথমে আমি যদি 15 টাকা রাখি, 1 টাকা ইন্টারেস্ট পেয়ে 16 টাকা পাবো। এবং তৃতীয় বছরের প্রথমে যদি আমি 14 টাকা রাখি, 1 টাকা ইন্টারেস্ট পেয়ে আমি 15 টাকা পাবো। এখানে বলা আছে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 12,000 টাকা। আমি দেখছি তৃতীয় বছরে 14 টাকা রাখলে তৃতীয় বছরের শেষে 15 টাকা পাচ্ছি, মানে 1 ইউনিট ইন্টারেস্ট পাচ্ছি। ওরা সেটা বলে দিয়েছে 12,000 টাকা। 1 ইউনিটের ভ্যালু যদি 12,000 টাকা হয়, তাহলে তৃতীয় বছরের প্রথমে কত টাকা রাখা হয়েছিল? 14 ইউনিট, তাই তো? দেখো এটা প্রথম বছরে প্রথমে রাখা হয়েছিল, শেষে পেলাম। দ্বিতীয় বছরের প্রথমে, শেষে পেলাম। তৃতীয় বছরের প্রথমে, এটা শেষে পেলাম। তাহলে তৃতীয় বছরের প্রথমে আমি কত টাকা রেখেছিলাম? 14 ইউনিট। 14 ইউনিটের ভ্যালু হবে 12,000 গুণিতক 14। এটাকে গুণ করার দরকার নেই, এটা রেখে দাও। এবার দেখো আমি যদি এই দুটোকে পাঞ্চ করি, কি এটা কি, প্রথম বছরে 8 টাকা রাখার পরে শেষে পেয়েছিলাম 9 টাকা। এই যে 9 টাকাটা যেটা প্রথম বছরের শেষে রাখা হয়, সেটাই কিন্তু দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যায়, এটা তোমরা জানো। তাহলে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল যদি 15 টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরের শেষে আমি পাচ্ছি 16 টাকা। আচ্ছা যদি এটা আমি গুণ করি, 8 গুণিতক 15, এটা হবে 9 গুণিতক 16। গুণ করলে, এটা গুণ করার পর কি হলো, গুণ করার পর আমি বলতে পারবো প্রথম বছরে যদি আমি এই টাকা রাখি, তাহলে দ্বিতীয় বছরের শেষে আমি 9 × 16 এই টাকাটা পাবো। বোঝা গেছে? আমি যখন গুণ করলাম, তার মানে প্রথম বছরে একদম প্রথমে যদি 8 × 15 রাখি, দ্বিতীয় বছরের শেষে গিয়ে আমি 9 × 16 টাকা পাবো। তাহলে এটাকে যদি আমি কাটি, একটু ছোট করি, তাহলে এইটা হবে 8 × 2 = 16, আর এটা 3 × 3 = 9,
তিন পাঁচে 15। অর্থাৎ এটা মানে হলো যদি আমি প্রথম বছরে প্রথমে 5 টাকা রাখি তাহলে দ্বিতীয় বছরের শেষে আমি 6 টাকা পাবো। এটা দ্বিতীয় বছরের শেষে। কিন্তু আমি কি বললাম, দ্বিতীয় বছরের শেষে যেটা রাখা হবে সেটা তৃতীয় বছরের প্রিন্সিপাল হবে। তোমরা সবসময় যেন কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে প্রথম বছরে এই টাকা রাখলাম, প্রথম বছরের শেষে যে টাকাটা পাওয়া যাবে সেটাই দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হয়। আমি এখানে দেখলাম প্রথম বছরে 5 টাকা রাখলে দ্বিতীয় বছরের শেষে 6 টাকা পাওয়া যাবে, দ্বিতীয় বছরের শেষে যে টাকাটা পাওয়া যাবে সেটাই কিন্তু তৃতীয় বছরের প্রিন্সিপাল হয়। এখানে তৃতীয় বছরের প্রিন্সিপাল ছিল 14 টাকা, যার ভ্যালু হচ্ছে 12,000 ইন্টু 14। আবার দেখলাম দ্বিতীয় বছরের শেষে আমি 6 ইউনিট পেয়েছি। আমি কি বলেছিলাম, দ্বিতীয় বছরের শেষে যে টাকাটা পাবো সেটাই তৃতীয় বছরের প্রথমে প্রিন্সিপাল হয়। তাহলে দ্বিতীয় বছরের শেষে 6 ইউনিট আমি এখানে দেখছি, আর এখানে দেখছি তৃতীয় বছরের প্রথমে 12,000 ইন্টু 14, তাহলে 6 ইউনিটের ভ্যালু হবে 12,000 ইন্টু 14। বোঝা গেছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6 দিয়ে কাটো, 2000 গুণিতক 14। কী চেয়েছে? আসল টাকা, মানে প্রথম বছরে ক টাকা রেখেছিলে সেটা হচ্ছে 5। আমি এই দুটোকে গুণ করার পর বলেছিলাম 5 ইউনিট রাখলে দ্বিতীয় বছরের শেষে আমি 6 ইউনিট টাকা পাবো। তাহলে প্রথম বছরে যে টাকাটা রেখেছিলাম সেটা হচ্ছে 5 ইউনিট। তোমাকে বলতে হবে 5 ইউনিটের ভ্যালু কত। 5 দুগুণে 10, একের পিঠে 4টে শূন্য, এখানে 14 আছে, 14-এর পিছের 4টে শূন্য বসিয়ে দাও, অর্থাৎ 1,40,000 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে একজন ভদ্রলোক বাড়িতে পরিচারক রাখেন এই শর্তে যে 1 বছর পরে তিনি তাকে 900 টাকা এবং একটি পোশাক দেবেন। পরিচারক মাত্র 9 মাস কাজ করলেন এবং বদলে 650 টাকা ও একটি পোশাক পেলেন। পোশাকটির মূল্য কত টাকা ছিল? বলেছে তুমি 1 বছর কাজ করো, অর্থাৎ 12 মাস কাজ করো, আমি তোমাকে 900 টাকা দেবো প্লাস একটা পোশাক দেবো। কিন্তু পরিচারক মাত্র 9 মাস কাজ করলেন, বদলে তিনি 650 টাকা এবং একটা পোশাক পেলেন। আমি যদি এটা বিয়োগ করি তাহলে 12 মাস থেকে 9 মাস বাদ দিলে 3 মাস, এবং 900 থেকে 650 যদি বাদ দিই 250, তাহলে 3 মাসে 250 টাকা দেয়। আমি 9 বা 12 যে কোনো একটা বার করতে পারি। 3 মাসে যদি 250 টাকা পায় তাহলে 9 মাসে কত পাবে? 9 মাস কী করে আসছে? এটাকে 3 দিয়ে গুণ করে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে আমি বলবো 9 মাসে পাওয়ার কথা 750 টাকা। কিন্তু 9 মাসে তো 650 টাকা দিয়েছে, এখানে দেখছি 9 মাসে পাওয়ার কথা 750, এখানে টাকা দিয়েছে 650, কিন্তু সঙ্গে একটা পোশাক দিয়েছে। 750 টাকা পাওয়ার কথা, তার মধ্যে ক্যাশ পেয়েছে 650, তাহলে পোশাকটার দাম অবশ্যই 100 টাকা ছিল, তবেই 9 মাসে 650 প্লাস 100 750 টাকা পাওয়ার কথা। বোঝা গেছে? তাহলে পোশাকটার দাম হচ্ছে 100 টাকা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 3-এর প্রশ্নে বলা হয়েছে 6 অঙ্কের কোনো সংখ্যা 5, 7, 8 ABC যদি 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তবে B প্লাস C ডিভাইড A এর মান কত? দেখো 7, 11, 13 দিয়ে বিভাজ্য 6 অঙ্কের সংখ্যা সাধারণত XYZ, এটা মনে করো 3 অঙ্কের একটা সংখ্যা। এটাকে যদি আবার রিপিট করো XYZ, তাহলে এই যে 6 অঙ্কের একটা সংখ্যা হলো, XYZ সব আলাদা, XYZ এটাকেই আবার যদি লেখো তাহলে এই যে 6 অঙ্কের একটা সংখ্যা হলো, এই সংখ্যাটা 7, 11, 13 এবং 7, 11, 13কে যদি গুণ করি 1001 দিয়ে বিভাজ্য হয়। এই রুলটা মনে রাখবে। যেমন মনে করো 1, 2, 3, এটাকে যদি আমি আবার বসাই 1, 2, 3, তাহলে এই যে সংখ্যাটা 6 অঙ্কের হলো, এই সংখ্যাটা 7 দিয়েও বিভাজ্য হবে, 11 দিয়েও বিভাজ্য হবে, 13 দিয়েও বিভাজ্য হবে। তাহলে আমি বলতে পারি 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য 6 অঙ্কের সংখ্যা গঠনের সূত্র হলো XYZ XYZ। বোঝা গেছে? এক্ষেত্রে 5, 7, 8 ABC 7, 11, 13 দিয়ে বিভাজ্য। আমি একটু আগে কি বললাম? 5, 7, 8 ABC যদি 7, 11, 13 দিয়ে বিভাজ্য হয় তাহলে এখানে যে 3টে অঙ্ক আছে সেটাই আবার এখানে রিপিট করতে হবে, তবেই এই পুরো সংখ্যা যেটা তৈরি হলো সেটা কিন্তু 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে।
তাহলে আমি দেখতে পাচ্ছি এ এর মান 5, বি এর মান 7 এবং সি এর মান 8। জাস্ট কম্পেয়ার করো। যদি এটা হয় তাহলে এখানে বি প্লাস সি ভাজিত এ এর মান চেয়েছে, বি প্লাস সি, বি এর মান 7, সি এর মান 8, ডিভিশন এ এর মান 5। 8 সাথে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 উত্তর হয়, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটার সর্বোচ্চ মান কত। অঙ্কটা বহুবার এসছে। সাইন থিটা প্লাস কস থিটার সর্বোচ্চ মান মনে রাখতে পারো। প্রসেসটা অবশ্যই আমি দেখাবো, কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। খুব সম্ভবত গ্রুপ ডি সেট করানোর সময় আমি এরকম কিছু অঙ্ক করিয়েছিলাম। দেখো, সর্বোচ্চ মান যখন প্রশ্ন আছে সাইন থিটা আর কস থিটা, তোমরা এটা জানো। যদি না জানো তাহলে ত্রিকোণমিতির ভিডিওগুলো দেখো। 7টা ভিডিও ত্রিকোণমিতির আপাতত আছে, সেগুলো দেখলে রেলের পরীক্ষায় কাজ করবে পুরোটাই আশা করা যায়। সাইন থিটা এর মান মিনিমাম মান -1 এবং সর্বোচ্চ মান হচ্ছে 1। এবং কস থিটার ক্ষেত্রেও একই কথা। কস থিটার সর্বোচ্চ মান 1 এবং মিনিমাম মান হচ্ছে -1। অর্থাৎ সাইন থিটা আর কস থিটা -1 আর 1 এই রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু এটা আলাদাভাবে সাইন থিটা অথবা আলাদাভাবে কস থিটার রেঞ্জের মান জানি, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান জানি। কিন্তু এখানে সাইন থিটা এবং কস থিটা যোগ করে দিয়েছে এর সর্বোচ্চ মান। তাহলে আমার প্রথম টার্গেট হবে সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে হয় পুরোটাকেই সাইন থিটায় কনভার্ট করি, অথবা সাইন থিটা প্লাস কস থিটা এই পুরোটাকে আমি কস থিটায় কনভার্ট করি। তাহলে আমি বলতে পারবো যে এর মান ভাই ম্যাক্সিমাম 1। সেটা করতে গেলে তোমাকে দুটো ফর্মুলা অবশ্যই মুখস্থ করতে হবে। এক হচ্ছে যদি সাইন থিটায় কনভার্ট করতে যাও তাহলে সাইন এক্স প্লাস ওয়াই এর মান মুখস্থ করতে হবে। সাইন এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা হচ্ছে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। অথবা তোমাকে মনে রাখতে হবে, অথবা বলবো না, দুটোকেই রাখো। কেন? তার কারণ হচ্ছে গ্রুপ ডি পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন আসে। কস এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস, হ্যাঁ, কস এক্স মাইনাস ওয়াই এর মান কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই। এই দুটো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে এর ক্ষেত্রে। তাহলে দেখো, আমি এটাকে সাইন বা কসে কনভার্ট করতে গেলে কি করছি, আমি এটাকে √2 দিয়ে গুণ করছি। √2 দিয়ে যখন গুণ করছি তখন 1/√2 আমি এরকম লিখতে পারি জিনিসটাকে, সাইন থিটা প্লাস কস থিটা। দেখতে পাচ্ছ √2 কেটে যাবে। এবার দেখো, √2টাকে বাইরে রেখে 1/√2 দিয়ে ভিতরের পোর্শনটাকে আমি গুণ করে দিচ্ছি। 1/√2 ইন্টু সাইন থিটা প্লাস 1/√2 ইন্টু কস থিটা, গুণ করলাম। এবার আমি যে কোনো একটায় কনভার্ট করার চেষ্টা করব। √2, দেখো 1/√2 সাইন বা কসের কোন অ্যাঙ্গেলের মান, সাইন বা কসের কোন অ্যাঙ্গেলের মান। আমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, আমি দেখছি সাইন রয়েছে, দেখতে পাচ্ছ সাইন রয়েছে, তাহলে আমি কসের মান এখানে পুট করব। তাহলে কস 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, সাইন থিটা যেরকম আছে। একই রকমভাবে যদি এইটার সঙ্গে কম্পেয়ার করি, এখানে কস আছে, সাইন দরকার, তাহলে এটা হচ্ছে সাইন 45 ডিগ্রির ভ্যালু। সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2। কেন এটা লেখা হলো আরেকবার বোঝো। আমি এইটাকে, এই সূত্রটাকে আনতে চাইছি। যদি কম্পেয়ার করো, দেখো সাইন আছে কস আছে, সাইন আছে কস আছে, তারপরে কস আছে সাইন আছে, তারপর কস আছে সাইন আছে। তাই সাইন কস কস সাইন এটাকে রাখার জন্য আমি ওইভাবে করলাম। এক্ষেত্রে তুমি দেখো সাইন আছে মানে এটা সাইন, এখানে সাইন থিটা আছে, আর কস ওয়াই, ওয়াই মানে হচ্ছে 45 ডিগ্রি। এক্সের মান হচ্ছে থিটা আর ওয়াইয়ের মান 45 ডিগ্রি। কসের গায়ে যেটা আছে সেটা আছে ওয়াই, তাহলে এখানে কসের গায়ে 45, সাইনের গায়ে এক্স আছে, তাহলে সাইনের গায়ে থিটা আছে, তাহলে থিটার ভ্যালু এক্স। এটা সূত্র কি এক্স প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই। তাহলে আমি এটা লিখতে পারি সাইন এক্সের মান হচ্ছে থিটা, ওয়াইয়ের মান 45 ডিগ্রি। বোঝা গেছে? এবার দেখো, আমাকে যেহেতু সর্বোচ্চ মান চেয়েছে, আমি দেখছি সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। এটা যেহেতু সর্বোচ্চ মান করতে হবে, তাই সাইন, এই জায়গাটা খেয়াল করো, সাইন এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে পুরোটাই হচ্ছে অ্যাঙ্গেল, মিন্স থিটা। এখানে শুধু থিটা আছে, কিন্তু তুমি মনে করো এই পুরোটাই হচ্ছে অ্যাঙ্গেল।
এখানেও থিটা আছে, মানে পুরোটাই তো অ্যাঙ্গেল, তাই সাইনের পর ব্র্যাকেট দিয়ে যেটা থাকবে সেটা পুরোটাই অ্যাঙ্গেল, সেটাকে মনে করো থিটা। এই সাইন থিটা সর্বোচ্চ মান হচ্ছে 1, তাই আমি এর জায়গায় আমি বসাবো 1, যে এই ভ্যালুটা সবচেয়ে বেশি 1 মানই তুমি পাবে, আর বাইরে ছিল √2, তাহলে উত্তর হবে √2। তাই সাইন থিটা প্লাস কস থিটার সর্বোচ্চ মান √2, এটাকে মনে রাখো, তাহলে সুবিধে হবে, নাহলে তোমাকে এটা করতে হবে। পরের প্রশ্ন 5 প্রশ্নে বলেছে নিম্নে প্রদত্ত সংখ্যা সমষ্টির বহুলক, মধ্যক এবং গড়ের যোগফল নির্ণয় করো। বহুলক, মোড, মধ্যক, মিডিয়ান এবং গড় মিন, এই সংখ্যার শ্রেণী যেটা আছে তাদের এইগুলো বার করে যোগফল নির্ণয় করতে হবে। একটা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। এই প্রশ্নটাও কিন্তু গ্রুপ ডি পরীক্ষায় এসছিল। এখানে দেখো আমি প্রথমে বার করছি বহুলক, যাকে বলেছে মোড। বহুলক বার করার সিস্টেম কি? এই সিরিজটার মধ্যে সবথেকে বেশিবার যে সংখ্যাটা আসবে সেটাই হবে মোড। সবথেকে বেশিবার যে সংখ্যা আসবে, এই সিরিজটাতে সবচেয়ে বেশিবার দেখো 4 এসছে, 1 বার, 2 বার, 3 বার। দেখতে পাচ্ছ সবচেয়ে বেশিবার কিন্তু 4 এসছে, 1 বার, 2 বার, 3 বার। 3 এসছে 1 বার, 2 বার। 6 দেখো 1 বার এসছে, 8 1 বার এসছে, 11 1 বার, 7 1 বার। তাহলে সবচেয়ে বেশিবার এসছে 4, তাই মোড হবে 4। যে সবথেকে বেশিবার এসছে সেটাই হচ্ছে মোড। বোঝা গেছে? এরপরে প্রশ্ন আসছে মিডিয়ান। গ্রুপ ডি পরীক্ষায় শুধু মিডিয়ান নির্ণয় করতে দিল এই সিরিজটা। তোমরা 3টেই একটা প্রশ্নে জেনে যাচ্ছ। মিডিয়ান নির্ণয় করার সময় তোমাকে এখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। আমি কি বললাম? এখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। সাজিয়ে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে মিডিয়ান। মিডিয়ান হবে মাঝের সংখ্যাটা। তাহলে এটাকে যদি ছোট থেকে বড় আমরা সাজাই, দেখো 2টো 3 ছিল, 3টে 4 ছিল, একটা 5, একটা 6, একটা 7, একটা 8 এবং 11। এইটা সাজানোর পর মাঝখানের সংখ্যাটা দরকার। দেখো মোট সংখ্যা আছে 2 4 5 6 7 8 9 10। 10টা আছে মানে এদিক থেকে 4টে বাদ দাও, এদিক থেকে 4টে বাদ দাও। মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করো, এটাই হবে একদম মাঝখানের সংখ্যা। মাঝখানের সংখ্যা মানে কি? মনে করো এদিকেও 5টা এদিকেও 5টা আছে, 5টা 5টা হলে মাঝের সংখ্যা হচ্ছে এই দুটোর মাঝখানের সংখ্যাটাকে মাঝের সংখ্যা বলা হবে। যেহেতু 10টা আছে অর্থাৎ জোড় সংখ্যা আছে, তাই এইভাবে বাদ দাও, এদিকে 4টে এদিকে 4টে, মাঝখানের দুটো সংখ্যা। অথবা ভাবতে পারো 5টা 5টা, এইভাবে সংখ্যা 10টা হলো। এখানকার থেকে যেটা শুরু হচ্ছে আর এখানে যেটা শেষ হচ্ছে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 4 + 5/2 সমান 4.5, এটা হবে মিডিয়ান। আর মিন কি? মিন হচ্ছে গড়। গড় আমরা সবাই জানি, এখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে যোগ করব, যোগ করে যেহেতু 10টা সংখ্যা আছে 10 দিয়ে ভাগ করব। এখানে সংখ্যাগুলো যোগ করো, 11 8 19 7 26 6 32 5 37 41 45 49 52 3 55, অর্থাৎ 55 টোটাল 10টা সংখ্যা আছে। তাহলে অ্যাভারেজ বা মিন হচ্ছে 5.5। বলেছে মোড, মিডিয়ান এবং মিনের যোগফল কত? 5.5 6 5 11 4 15, না 9 10 14, সরি 14। তাহলে যোগফল হচ্ছে 14, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, যদি sec θ + tan θ = x হয় তবে sec θ এর মান কত? দেখো বেসিক আইডেন্টিটি যদি ট্রাইগোনোমেট্রির দেখো, সেক আর ট্যান দিয়ে, যেটাকে তোমরা সূত্র বলো, সেটা হচ্ছে sec² θ - tan² θ = 1। এটা বেসিক আইডেন্টিটি আমি ট্রাইগোনোমেট্রি করিয়েছি, পারলে একবার ভিডিওগুলো দেখে নিও প্লেলিস্টে গিয়ে। a² - b² এর যদি ফর্মুলা ফেলি তাহলে এটা আসবে a + b × a - b সমান 1। sec θ + tan θ ভ্যালু x দেওয়া আছে, যদি আমি এখানে x বসাই তাহলে x × এটা সমান 1। তাহলে sec θ - tan θ এর ভ্যালু কী হবে? খেয়াল রেখো, এইটা × x ছিল সমান 1,
কিন্তু আমি এক্সটাকে যদি এদিকে পাঠাই তাহলে এটা হবে 1/x। বোঝা গেছে, এক্সটা এদিকে গিয়ে 1/x হলো। তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1/x। আমি জানি sec থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু হচ্ছে x এবং sec থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বেরিয়েছে 1/x। যেহেতু sec থিটার ভ্যালু চেয়েছে তাই এটাকে যোগ করে দাও, 2 sec থিটা সমান x প্লাস 1/x। এটাকে যদি সরল করি এক্স স্কোয়ার প্লাস 1/x। তাহলে sec থিটার ভ্যালু কত হবে? sec থিটার ভ্যালু হবে এই দুইটা যদি নিচে যায় এক্স স্কোয়ার প্লাস 1/2x। দেখো এটা অপশান নাম্বার 1-তে আছে, এক্স স্কোয়ার প্লাস 1/2x। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে একটি 23 অঙ্কের সংখ্যার প্রথম ও শেষ অঙ্ক 3 এবং মাঝের বাকি অঙ্কগুলো সমান। সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে মাঝের অঙ্কগুলি কি নির্ণয় করতে হবে। 23 অঙ্কের সংখ্যা দিয়েছে, 23 অঙ্কের সংখ্যার প্রথমটাও 3 এবং শেষেরটাও 3, মাঝখানে রয়েছে বাকি অঙ্কগুলো অর্থাৎ 21টা রয়েছে। এই অঙ্কগুলো সব সমান, সমান মানে এগুলো সব 1 হতে পারে, সব 2 হতে পারে, সব 3 হতে পারে, 4, 5, 6 যা খুশি হতে পারে, কিন্তু সমান এগুলো সব। বোঝা গেছে প্রশ্নটা? এই যে মাঝে যেগুলো সমান বলছি সেটা কি, সেই অঙ্কটা কত তোমাকে বার করতে হবে। খালি বলা হয়েছে এই যে 23 অঙ্কের যে টোটাল সংখ্যাটা হবে এটা 11 দ্বারা বিভাজ্য। খেয়াল রেখো যখন এখানে বিজোড় সংখ্যা দিচ্ছে 23, 25, 27 যা খুশি দিক, বিজোড় সংখ্যা যদি দেয় তখন প্রথমটার শেষটা যা দিয়েছে লিখবে, মাঝখানে একটা এক্স ধরবে, অর্থাৎ 23টাকে 3 অঙ্কে নামিয়ে নিয়ে চলে আসবে। যাই দিক, প্রথমে যাই দিয়ে শুরু হোক, আর বিজোড় সংখ্যা 23, 231, 235 যাই বলুক না কেন, আমি প্রথম আর শেষটা যেরকম দিয়েছে মাঝখানে একটা ধরবো এক্স আছে, অর্থাৎ 23 অঙ্কটাকে আমি 3 অঙ্কে নামিয়ে নিয়ে চলে আসবো। আমরা কি জানি, আমি যদি বলি এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হলে এক্সের মান কত হবে, সেটা সিস্টেম কি আমরা জানি, একটা একটা লাফিয়ে লাফিয়ে যোগ করব। 3 এটাকে ছেড়ে 3, 3 আর 3 যোগ করলে 6, এর মানটা অবশ্যই হতে হবে 6। কেন? 11 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি, এই দুটোর যোগফল থেকে এইটাকে যদি বিয়োগ করি সেটা যদি 0 হয় তাহলে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। এই দুটোর যোগফল 6, 6 থেকে তাহলে আমাকে 6 বিয়োগ করতে হবে, তবে গিয়ে 0 হবে। যাই 0 হলো তাহলে আমি বলবো এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য মানে এখানে 23 অঙ্কের যে সংখ্যাটা থাকবে সেটাও 11 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেছে? তাহলে মাঝখানে যে সমান অঙ্কগুলো আছে যেটাকে আমি এক্স ধরেছিলাম তার মান হচ্ছে 6, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে p⁴ প্লাস 1/p⁴ এর ভ্যালু 47 হলে 2p মাইনাস 3 হোল স্কোয়ারের মান কত। দেখো বীজগণিতের অঙ্কগুলো যদি প্লেলিস্ট থেকে দেখো, আমি সেখানে বলেছিলাম এখানে পাওয়ারে 4 আছে, এটাকে যদি আমি 2 করি অর্থাৎ পাওয়ার যদি স্কোয়ারে নিয়ে চলে আসি তাহলে এইদিকে 2 যোগ করে তার রুট করবে। 47 আর 2 49, রুট হচ্ছে 7। একই রকমভাবে আবার যদি পাওয়ার কমিয়ে p প্লাস 1/p করি, আবার এদিকে 2 যোগ করে আমি পুরোটা রুট করব। 7 প্লাস 2 9, রুট হচ্ছে 3। তাহলে আমি এখান থেকে পাবো p প্লাস 1/p এর ভ্যালু 3। কেন এটা হয়? তার কারণ হচ্ছে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আমি যদি এইখানে একটু দেখাবার চেষ্টা করি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেলে, যেমন p⁴ প্লাস 1/p⁴ এর ভ্যালু ছিল 47, আমি এটাকে এইভাবে ভাঙতে পারতাম, p স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/p² হোল স্কোয়ার সমান 47। এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে পুরোটা আর b মানে হচ্ছে এইটা, এটা সমান 47। এইটা কেটে যাওয়ার পর এই দুইটা মাইনাসটা ওদিকে গিয়ে প্লাস হবে, যেটা আমি প্রথমেই করে দিয়েছিলাম। বোঝা গেছে? তাহলে p² প্লাস 1/p এর হোল স্কোয়ার মান 49 হলে p² প্লাস 1/p হবে কত, এটার রুট, যেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। এইভাবে তোমরা ভেবে নেবে যে যদি 4 থেকে আমি 2 আসছি তাহলে কি করব, এইদিকে 2 যোগ করে রুট করব। আবার যখন 2 থেকে 1-এ আসবে তখন আবার 2 যোগ করে পুরোটা রুট করব। তাহলে p প্লাস 1/p এর ভ্যালু 3, এটা পেলাম। আমি দেখব আমাকে যেটা মান নির্ণয় করতে দিয়েছিল সেটাকে যদি ফর্মুলায় ফেলি কি আসে। এটাকে যদি a, এটাকে যদি b মনে করো, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা মান হচ্ছে 4p² মাইনাস 12p
প্লাস 9। যদি এখান থেকে 4 কমন নিই তাহলে এটা হবে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 9। অর্থাৎ আমি যদি পি স্কোয়ার মাইনাস 3pর মান বার করতে পারি তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাবে। আমি এখানে দেখছি শেষ পর্যন্ত আমি এইখানে দাঁড়িয়ে আছি। এটাকে যদি সরল করি তাহলে হবে পি স্কোয়ার প্লাস 1/p সমান 3। দেখতে পাচ্ছ জাস্ট পি লসাগু হয়েছে। এটাকে যদি আরও একটু সরল করি পি স্কোয়ার প্লাস 1-এর ভ্যালু হচ্ছে 3p, তাহলে পি স্কোয়ার মাইনাস 3pর ভ্যালু কত হবে এটা নিয়ে এলাম, আর প্লাস 1টা এদিকে নিয়ে গেলে -1। তাহলে পি স্কোয়ার মাইনাস 3pর ভ্যালু হচ্ছে -1। এই জায়গাটা খেয়াল করো, পি স্কোয়ার মাইনাস 3p আছে, তাহলে আমি এখানে বলতে পারি 4 পি স্কোয়ার মাইনাস 3pর ভ্যালু হচ্ছে -1 প্লাস 9। -4 প্লাস 9 এটাকে সরল যদি করো উত্তর হবে 5, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে ত্রিভুজ PQR ত্রিভুজ ABC এর সদৃশ। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 576 সেমি স্কোয়ার এবং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 324 সেমি স্কোয়ার। ত্রিভুজ PQR এর বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য হলো 72 সেমি। ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? দেখো, দুটো ত্রিভুজ সদৃশ যদি হয়, যেমন এখানে বলেছে PQR এবং আরেকটা আছে ABC। যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাই আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হবে কি যেন, করসপন্ডিং বাহু যেগুলো আছে তাদের স্কোয়ারের সঙ্গে সমান। এই বাহুটা PQ, এই বাহুটার করসপন্ডিং বাহু হচ্ছে AB, তাদের হোল স্কোয়ার। অথবা এই বাহুটা, তার করসপন্ডিং বাহু এই ত্রিভুজের এইটা, তার হোল স্কোয়ার। অথবা এই বাহুটা, তার করসপন্ডিং বাহু এইটা, তার হোল স্কোয়ারের সঙ্গে সমান হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা। এক্ষেত্রে PQR ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 576 বাই ABC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 324। আমি প্রথমে PQR তারপরে ABC বসিয়েছি। PQR এর বৃহত্তম বাহু 72। আমি যখন করসপন্ডিং বাহু বলছি, PQR এর বৃহত্তম বাহু যদি 72 হয় তাহলে ABCর বৃহত্তম বাহু আমি x মনে করলাম। এর বৃহত্তম করসপন্ডিং হচ্ছে ওর বৃহত্তম, এর ক্ষুদ্রতম করসপন্ডিং ওর ক্ষুদ্রতম। বোঝা গেছে? তাহলে আমি দেখলাম এটা হচ্ছে PQR, এটা ABC, এটা PQR এর বাহু, এটা হচ্ছে ABCর বাহু, বড় বাহুটা। 576 মানে তোমরা জানো 24 স্কোয়ার, আর 324 মানে 18 স্কোয়ার। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি, সরি এটা এখানে স্কোয়ার ছিল, দেখবে বাহুগুলোর স্কোয়ার ছিল, এটা এখানে স্কোয়ারটা দেওয়া হয়নি। বুঝতে পারছো? এই যে ক্ষেত্রফলটা হচ্ছে বাহুগুলোর স্কোয়ার, এখানে বাহুগুলো লিখেছি, তার স্কোয়ারটা এখানে দিয়ে দাও। এটা যদি কম্পেয়ার করো তাহলে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে আমি পাবো 24/18 সমান 72/x। 324 72, তাহলে এক্সের মান 3 18 54। এক্স কোনটা? এই ত্রিভুজটার বৃহত্তম বাহুর মান, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি এই 3টি সংখ্যার গড় অপেক্ষা 28 বেশি হলে সংখ্যা 3টির মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। দেখো, তখন এরকম ক্রমিক সংখ্যার প্রশ্ন দেবে, ক্রমিক যুগ্ম সংখ্যা দিয়েছে, তখন একটাকে x ধরো। যুগ্ম সংখ্যা কীরকম? 2 4 6 8 ইত্যাদি, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মধ্যে, প্রত্যেকটা যুগ্ম সংখ্যার মধ্যে 2 গ্যাপ থাকবে। আমি যদি একটা সংখ্যা x ধরি তাহলে তার পরের যুগ্ম সংখ্যা কত হবে? x + 2। আমি যদি x ধরি তাহলে তার আগের যুগ্ম সংখ্যাটা তাহলে 2 কম হবে। কেন? দেখো, 2 4 6। আমি যদি একটা 4 ধরি তাহলে একটা হবে 4-এর সঙ্গে 2 যোগ, আর একটা আগেরটা হবে 4 থেকে 2 বিয়োগ। সেটাই লিখেছি, একটা যদি x হয় আগেরটা 2 বিয়োগ করব, পরেরটা x + 2 হবে। বোঝা গেছে? এই 3টে সংখ্যা আমি ধরে নিলাম। বলেছে এই 3টে সংখ্যার সমষ্টি, এই 3টে সংখ্যাকে যোগ করো, কত হয়? x - 2 + x + x + 2 যোগ করলে কত হবে? 3x। অর্থাৎ 3টে সংখ্যার সমষ্টি হচ্ছে 3x। ওরা বলেছে এই 3টে সংখ্যার সমষ্টি, যেটা আমি পেলাম 3x, এই 3টি সংখ্যার গড় অপেক্ষা 28 বেশি। এই 3টে সংখ্যার গড় সবসময় মাঝখানে যেটা আছে সেটা হয়। বুঝেছ? এই 3টে সংখ্যার গড় সবসময় মাঝখানে যেটা হয়। যদি না মনে থাকে, 3টে সংখ্যাকে যোগ করেছিলাম, যোগ করে গড় মানে কি 3 দিয়ে ভাগ করব, কারণ 3টে সংখ্যা ছিল, 3xকে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে গড়।
সেটা করতে হয় না, তিনটে সংখ্যা থাকলে মাঝখানের গড়টা হচ্ছে মাঝখানের সংখ্যাটা। তাহলে গড় হচ্ছে এক্স। বলেছে এই সংখ্যা তিনটের সমষ্টি গড়ের তুলনায় কতটা বেশি? 28 বেশি। আমি তিনটে সংখ্যা সমষ্টি থেকে গড়টা বিয়োগ করলাম, ওরা বলেছে সেটা নাকি 28। তাহলে 2x এর ভ্যালু হচ্ছে 28, এক্স এর ভ্যালু কত? 14। কী চেয়েছে? বৃহত্তম সংখ্যাটা। এদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে এইটা x + 2, তাহলে বৃহত্তম সংখ্যাটা 14 + 2 = 16, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 4:5:6 এবং তার পরিসীমা 105 মিটার। বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই বাহুটির লম্ব উচ্চতা কত? একটা ত্রিভুজ আছে, এটা বৃহত্তম বাহু মনে করলাম, 4, 5, 6 এদের বাহুগুলোর অনুপাত। দেখো একটা বাহু 4, একটা বাহু 5, একটা বাহু 6 হলে তাদের পরিসীমা হবে 4 + 5 + 6 ইউনিট। ওরা বলেছে পরিসীমা 105 মিটার। এটা তাহলে হচ্ছে 15 ভ্যালু হচ্ছে 105, একের ভ্যালু কত? 7। একের ভ্যালু 7 হলে তাহলে একটা বাহু হচ্ছে 4 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 7 হলে একটা বাহু হচ্ছে 4 × 7 = 28, আর একটা বাহু হবে 5 × 7 = 35, আর একটা 6 × 7 = 42। বোঝা গেছে 1 ইউনিটের ভ্যালু 7 হলে 4-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু কত, 6-এর ভ্যালু কত। এই বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে এর উপর লম্ব টানলে যে লম্বটা হলো তার উচ্চতা কত, এটা প্রশ্নে চেয়েছে। আমি মনে করলাম সেটা হচ্ছে এইচ। আমরা জানি এই ত্রিভুজটা যদি এটা লম্ব উচ্চতা হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল 21h। এইচের মান নির্ণয় করতে হবে, খেয়াল রেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল 21h। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে √s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c, যেখানে s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। s মানে অর্ধ পরিসীমা, যেহেতু এখানে পুরো পরিসীমা দেওয়া আছে 105, তাহলে অর্ধ পরিসীমা 105/2। এখানে এটাকে যদি বসাই 105/2, s এর ভ্যালু 105/2, এর মান যে কোনো একটা ধরে নাও, মনে করো 28। ABC হচ্ছে বাহুর মাপ, খেয়াল রেখো ABC বাহুর মাপ। একটা বাহু a, s এর ভ্যালু 105/2, আর একটা ভ্যালু হচ্ছে 35, এবং আর একটা বাহু যদি বসাও c, সেটা হচ্ছে 42। তাহলে এটার ক্ষেত্রফল আমরা এই সূত্র জানি, কিন্তু আমি এই সময় বললাম ক্ষেত্রফল এটার 21h, আবার এখানে বার করছি ক্ষেত্রফল এটা, তাহলে আমি বলতে পারি এটার মান হচ্ছে 21h, অর্থাৎ ক্ষেত্রফল দুজনের ক্ষেত্রেই ইকুয়াল। এবারে দেখো এটা ক্যালকুলেশন জাস্ট করতে হবে। নিচে 2 × 4, 2 × 4, দুটো 4-এর জন্য একটা 4 বাইরে বেরিয়ে আসে। এখান থেকে 105 এটা আছে, ইন্টু 105 থেকে 28 × 2 = 56 বাদ দাও 49, ইন্টু 105 থেকে 35 × 2 = 70 বাদ দেবো, সেটা হচ্ছে 35, আর এখানে হচ্ছে 105 থেকে 84 বাদ দেবো 21 সমান 21h। এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। 21h এর ভ্যালু এখানে 1/4 ছিল, এখান থেকে বেরোচ্ছে 49-এর জন্য 7, এখান থেকে 3 × 35 135, 35, এখান থেকে 3√7। জাস্ট এটা থেকে রুট করে বেরোচ্ছে। 49-এর রুট বার করলাম 7, 105 মানে 3 × 35, দুটো 35-এর জন্য একটা 35 বেরোলো, 21 মানে 3 × 7 = 21, এখানে একটা 3 আর আগে একটা এখানে 3 ছিল, দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো, আর ভেতরে √7 রয়ে গেল। বোঝা গেছে? তাহলে 3 × 7 = 21, এখানে 21 কেটে দাও, তাহলে এইচের ভ্যালু হলো 35√7/4, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে 1, 2, 3, ... 9 এর প্রমাণ বিচ্যুতি যদি m হয় তাহলে 3, 6, 9, 27 এর প্রমাণ বিচ্যুতি কত হবে? দেখো এই যে সিরিজটা দিয়েছে এটাকে যদি আমি x মনে করি, 1, 2, 3, ... 9, তাহলে প্রমাণ বিচ্যুতি σx। প্রমাণ বিচ্যুতি σx কত দিয়েছে? ওরা দিয়েছে m। এই একটা সিরিজ, যে সিরিজটাকে আমি x বলে লিখছি, এই x সিরিজের প্রমাণ বিচ্যুতি আমি ধরলাম σx, কিন্তু ওরা দিয়ে দিয়েছে প্রমাণ বিচ্যুতির মান m। তাহলে আমি বলতে পারি σx এর মান হচ্ছে m। আমি σxটা মনে করলাম x সিরিজের প্রমাণ বিচ্যুতি, কিন্তু ওরা দিয়েছে সেটার ভ্যালু m। বোঝা গেছে? এবার দেখো একটা সূত্র আছে, সিগমা ax + b
ইজ ইকুয়াল টু মড এ ইন্টু সিগমা এক্স। এটা মানে কি, এ হচ্ছে আমি নতুন যে সিরিজটা তৈরি করব সেই সিরিজটা তৈরি করার সময় যেটা দিয়ে গুণ করব সেটা হচ্ছে এ, আর বি হচ্ছে ওই সিরিজটার সঙ্গে যদি কিছু যোগ করতে হয় তাহলে সেটাকে বলবো বি। বোঝা গেল না? যেমন মনে করো এইখানে সিরিজ হচ্ছে 1 2 3 9 ছিল, আমি যদি দেখি যে এইখানে যে সিরিজটা তৈরি হয়েছে সেটা এইখান থেকে কিভাবে হচ্ছে, আমি দেখছি 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়, 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয় এবং শেষ পর্যন্ত ডট ডট 9কে 3 দিয়ে গুণ করলে 27 হয়। তাহলে যেটা দিয়ে এই সিরিজকে গুণ করে এই সিরিজটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ এর মান। বোঝা গেছে? এবার যদি মনে করো এরকম হতো, ধরে নাও তর্কের খাতিরে এখানে 4 আছে, তুমি 4 একে 4 বলতে, কিন্তু এরকমও তো হতে পারতো যে এটাকে আমি 3 দিয়ে গুণ করার পর 1 হলো, 3 দিয়ে গুণ করার পর 1 যোগ করলেও তো 4 হয়। সেই সব সিরিজের ক্ষেত্রে যেটা যোগ করছো সেটাকে আমি বি মনে করব। যেমন মনে করো 1 আর 2 আছে, আমি বললাম একটা আছে 4 আর একটা আছে 7। এই সিরিজটা যদি এরকম হতো, আমি বলতাম যে এটাকে 4 একে 4 বলতে পারতে, কিন্তু তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করে 4 দুগুণে 8 হতো। কিন্তু তুমি কিন্তু এটাকে এরকম লিখতে পারতে যে এটাকে আমি 3 দিয়ে গুণ করলাম প্লাস 1 যোগ করলাম। একইভাবে এটাকেও তাই 3 দিয়ে গুণ করলাম 1 যোগ করলাম। তাহলে তখন আমি বলতাম এ এর মান হচ্ছে যেটাকে আমি গুণ করছি আর বি এর মান হচ্ছে যেটা আমি যোগ করছি। এক্ষেত্রে সিরিজটা শুধু গুণের সিরিজ দিয়েছে, গুণের সঙ্গে যোগ নেই। বোঝা গেছে? তাই আমার এটা দরকার লাগবে না। তাহলে আমি বলবো যে এইটা কি, এটা হচ্ছে নতুন সিরিজের প্রমাণ বিচ্যুতি যেটা এখানে চেয়েছে। এই যে সিগমা এ এক্স প্লাস বি, এটা হচ্ছে যেটা উত্তর চেয়েছে নতুন সিরিজের প্রমাণ বিচ্যুতি, সেটা হচ্ছে এইটা। এর ফর্মুলা হবে মড এ ইন্টু সিগমা এক্স। মড এ কেন? এখান থেকে সবসময় পজিটিভ ভ্যালুটাই তোমাকে নিতে হবে। আমি এ এর ভ্যালু 3 এখানে বসালাম এবং এটা মড মানে আমি বলছি পজিটিভ ভ্যালু, এটা যেহেতু পজিটিভ তাই এখানে 3 লিখলাম, গুণিতক সিগমা এক্সের ভ্যালু প্রথমেই দেওয়া আছে এম। তাহলে নতুন সিরিজটার প্রমাণ বিচ্যুতি হবে 3m, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। একটা জিনিস ভালো করে শুনে নাও, যদি এরকম দেখা যেত যে এই সিরিজটা 1 2 3 আছে, আরও আছে মনে করো, এইখানে মনে করো আমি বললাম 11 আছে, 12 আছে, 13 আছে, কি করলাম শুধু যোগ করছি 10 10 10। যদি শুধু যোগ করে আসতো, দেখো সূত্রে কোনো শুধু যোগের কোনো কিন্তু উত্তর নেই, অর্থাৎ শুধু যোগ এখানে কিন্তু ফর্মুলার মধ্যে অ্যাপ্লাইড না। ফর্মুলার মধ্যে যদি গুণ থাকে তবে কিন্তু গুণই হবে। যদি এরকম সিরিজ দিত যে তুমি শুধু যোগ করে পারছো, তখন এখানে যে প্রমাণ বিচ্যুতিটা থাকবে এই সিরিজেরও প্রমাণ বিচ্যুতি সেটাই হবে। যেমন এই সিরিজটা 1 2 3 ইত্যাদি করে 9 আছে, আমি যদি এইটা সব 10 যোগ করে করে এখানে কি করতাম 11 12 13 লাস্ট পর্যন্ত 19 যদি হতো, তাহলে আমি দেখলাম এর সঙ্গে 10 এর সঙ্গে 10 এর সঙ্গে 10 যোগ করে করে এই সিরিজটা হচ্ছে। তখন উত্তর হবে এই সিরিজের যে বিচ্যুতিটা দেওয়া আছে সেই উত্তরটাই এই সিরিজেরও হতো, অর্থাৎ তখন প্রমাণ বিচ্যুতি এম উত্তর হতো। খালি মনে রাখবে যদি দেখো গুণের সিরিজ হচ্ছে তাহলে এখানে যে প্রমাণ বিচ্যুতি থাকবে সেই প্রমাণ বিচ্যুতির সঙ্গে যত গুণ করা হচ্ছে সেটা জাস্ট গুণ করে দিয়ে তুমি উত্তর বার করবে পরীক্ষার সময়। আমি যখন এখানে দিলাম 3 একে 3 3 দুগুণে 6 হচ্ছে, তখনই আমার উত্তর মনে হয়েছে যে এটাকে 3 দিয়ে এটাকে গুণ করলেই উত্তর হবে। অর্থাৎ গুণ হলে যেটা দিয়ে গুণ করা হচ্ছে সেটাকে এর সঙ্গে প্রমাণ বিচ্যুতির সঙ্গে গুণ করবে, আর যদি যোগ বলে তাহলে কিন্তু এটাই উত্তর হবে। আর যদি গুণ আর যোগ সিরিজের মধ্যে মিশে থাকে তখন তোমাকে এই সূত্রে শুধুমাত্র যেটা গুণ করা হচ্ছে সেটাকেই গুণ করতে হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে দুধ ও জলের একটি মিশ্রণে দুধের পরিমাণ 28 লিটার ও জলের পরিমাণ 8 লিটার। এই মিশ্রণে x লিটার দুধ ও x লিটার জল মেশানো হয়। এখন এই মিশ্রণের 40%-এর মান যদি 20 লিটার হয় তবে x এর মান কত? খুব ইজি প্রশ্ন। দেখো এক্ষেত্রে প্রথমে এখানে 28 লিটার মিল্ক ছিল আর ওয়াটার ছিল 8 লিটার। এর মধ্যে x লিটার দুধ এবং x লিটার জল মেশানো হলো। মেশানোর ফলে এখন এই জায়গায় যে মিশ্রণ হলো তার 40%-এর ভ্যালু হচ্ছে 20 লিটার। এখানে যে মিশ্রণটা এখন হলো তার 40%-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 20%-এর ভ্যালু কত হবে 10। আমি 2 দিয়ে 2 ভাগ করলাম। 20%-এর ভ্যালু যদি 10 হয় 100%-এর ভ্যালু কত হবে
এটাকে 5 দিয়ে গুণ করছি, এটাকেও 5 দিয়ে গুণ করব। তাহলে আমি বলবো এখন এখানে যে সলিউশনটা আছে তার ভ্যালু হচ্ছে 50 লিটার। কিন্তু এই 50 লিটার সলিউশন কি করে এসছে? আগে মিল্ক ছিল 28, ওয়াটার ছিল 8, এর মধ্যে এক্স মিল্ক মেশানো হলো, এক্স জল মেশানো হলো, তবে গিয়ে সলিউশনটা 50 লিটারে দাঁড়ালো। তাহলে 2x এর ভ্যালু কত হবে? 28 প্লাস 8 36, যদি 50-এর এদিকে নিয়ে চলে আসো সেটা হবে 14 লিটার। 2x এর ভ্যালু 14 লিটার হলে x এর ভ্যালু হবে 7 লিটার, যেটা চেয়েছে যে x এর মান কত, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 14-এর প্রশ্নে বলেছে একটি কাজ করতে এ ও সি যত সময় নেয় বি তার 3 গুণ সময় নেয়, এবং এ ও বি একত্রে যতটা সময় নেয় সি তার দ্বিগুণ সময় নেয়। যদি তিনজনে একত্রে কাজটি 10 দিনে সম্পূর্ণ করে তবে এ একা কাজটি কত দিনে করবে? কি বলেছে? এ আর সি যে সময়টা নেবে, আমি টাইম বার করছি, এ আর সি যদি 1 ইউনিট সময় নেয়, বি তার 3 গুণ সময় নেবে অর্থাৎ 3 ইউনিট, অর্থাৎ এদের সময়ের অনুপাত 3:1। বলতে পারি এ আর সি যদি 1 ইউনিট নেয়, বি তার 3 গুণ সময় নেবে, তাহলে 3:1 এটা। দেখো টাইমের উল্টো রেশিও সেটা হচ্ছে দক্ষতার রেশিও। 3:1 হলে তাহলে দক্ষতার রেশিও হবে 1:3। বোঝা গেছে কেন এটা বললাম? দেখো যার যত কম সময় লাগবে সেম কাজ করতে তার দক্ষতা তত বেশি। একটা কাজ করতে তোমার 2 দিন, আমার যদি 5 দিন লাগে তাহলে তো আমি কম দক্ষ। আমি যেহেতু কম দক্ষ আমার বেশি দিন সময় লাগবে, তার মানে যার বেশি দিন সময় লাগবে সে কম দক্ষ, আর যার কম দিন সময় লাগবে সে হচ্ছে বেশি দক্ষ। তাই এখানে টাইমের রেশিওর উল্টো রেশিও হবে এফিসিয়েন্সি রেশিও, যেটা আমি এখানে 1/3 লিখলাম। একই রকমভাবে এখানে যেটা দেয়া আছে এ আর বি একত্রে যতটা সময় নয়, মনে করো 1, সি তার দ্বিগুণ সময় নেবে অর্থাৎ 2 নেবে, তাহলে এই সময়ের রেশিওটা কত হবে? 2:1। সময়ের রেশিও ঠিক উল্টো হবে এফিসিয়েন্সি রেশিও, সেটা হচ্ছে 1/2। এবারে দেখো এক্ষেত্রে এফিসিয়েন্সি এখানে তিনজনের এফিসিয়েন্সি এ বি সি, তিনজনের এফিসিয়েন্সি 3 আর 1 4। এখানে তিনজনের এফিসিয়েন্সি আমি যদি যোগ করি এ বি সি, তাহলে এখানে পাচ্ছি 3। কি করে হয়? তিনজনের দক্ষতা তো সমান হওয়া উচিত, তাই এই দুটো সংখ্যাকে তোমাকে সমান করতে হবে। অর্থাৎ 3 আর 4-এর গুণফল কত হচ্ছে? 12। যেখানে দক্ষতা 4 আছে তাকে আমি 3 দিয়ে গুণ করব, যেখানে 3 আছে সেখানে আমি 4 দিয়ে গুণ করব। দেখো এখানে 4 ছিল, এখানে আমি 3 দিয়ে যদি উপর নিচে গুণ করি, এটা হবে 3 একে 3, এটা হবে 3 তিরিকে 9। এখানে দক্ষতা 3 ছিল, এটাকে আমি 4 দিয়ে গুণ করছি, ওপর নিচে 4 দিয়ে গুণ করলে 4, আর এটা 4 দুগুণে 8। দেখো 4 আর 8-এ 12, এখানেও 9 আর 3-এ 12, তিনজনের দক্ষতা 12। উপরে বি আছে, বি এখানে উপরে আছে 3, তাহলে আমি বলতে পারি বি এর দক্ষতা 3। এর উপরে সি আছে, এর উপরে 4 আছে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এর ভ্যালু কত হবে? এগুলো দক্ষতা বেরোচ্ছে কিন্তু, কেন এটা দক্ষতা দেখতে পাচ্ছ। এর বি এর 3, সি এর 4, তাহলে এর কত হবে? তিনজনের 12, 8 আর 4-এ 12 দেখতে পাচ্ছ, তিনজনের যোগ করলে 12 হয়। তার মধ্যে বি এর 3, সি এর যদি 4 হয় তাহলে এর হবে 12 - 3 + 4 অর্থাৎ 5। এটা হচ্ছে দক্ষতা। দক্ষতা মানে কি? প্রতিদিন তারা কতটা করে কাজ করে। প্রতিদিন এ কাজ করে 5 ইউনিট, বি কাজ করে 3 ইউনিট, সি কাজ করে 4 ইউনিট, অর্থাৎ ওরা যদি একত্রে কাজ করে প্রতিদিন ওরা 5 + 3 + 4 কাজ করবে। ওরা কাজটা 10 দিনে করে দিয়েছে, তাহলে 10 দিনে কতটা কাজ করবে? একদিনে যদি 5 আর 3 8 আর 4-এ 12 করে, তাহলে 10 দিনে করবে 120 ইউনিট। এটা হলো মোট কাজ। কেন? কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এই মোট কাজকে বলা হচ্ছে এ একা করবে। এ প্রতিদিন 5 ইউনিট করে করে 120 ইউনিট মোট কাজ। তাহলে 120-কে 5 দিয়ে ভাগ করলে এর সময় লাগবে 24 দিন, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, কোনো বস্তুর ধার্য মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 1600 টাকা বেশি। যদি বস্তুটি 500 টাকা ছাড়ে বিক্রয় করা হয় তবে 25% লাভ হয়। 30% লাভ করতে হলে বস্তুটি কত টাকায় বিক্রি করতে হবে? মনে করো ক্রয় মূল্য x টাকা, এবার ধার্য মূল্য বলেছে ক্রয় মূল্যের তুলনায় 1600 টাকা বেশি, তাহলে ধার্য মূল্য কত হবে? ক্রয় মূল্যের তুলনায় 1600 টাকা বেশি লিখলাম।
এবারে বলছে বস্তুটি 500 টাকা ছাড়ে বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যা ধার্য মূল্য আছে সেখান থেকে 500 টাকা কমে বিক্রি করছে, তাহলে এটা হবে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হলো এক্স প্লাস 1100। 1600 থেকে 500 বাদ দাও, 1100 টাকা। তাহলে বিক্রয় মূল্য এক্স প্লাস 1100। এই ছাড়ে বিক্রি করে, অর্থাৎ এই টাকায় বিক্রি করে তার 25% লাভ হয়েছে। ক্রয় মূল্য কত ধরেছিলাম? এক্স। 25% লাভ মানে কি? 125/100 বিক্রয় মূল্য। দেখো 25% লাভ মানে একটা ফিগার 100, যেহেতু লাভে বিক্রি করেছে 25% লাভে, তাই এর সঙ্গে 25 যোগ করো, এটা হবে 125। লাভে বিক্রি করলে তুমি বেশি দামে বিক্রি করছো, তাই এই দুটো ফিগারের মধ্যে বড় ফিগারটা উপরে বসবে, ছোট ফিগারটা নিচে বসবে, এটা হবে বিক্রয় মূল্য। কিন্তু আমি বিক্রয় মূল্য তো দেখলাম এক্স প্লাস 1100 হতে হবে, তাহলে আমি এখানে এক্স প্লাস 1100 লিখছি। এটাকে যদি কাটো এরকম ফিগার আসবে যে 5x সমান 4x প্লাস 4400। তাহলে 4xটা এদিকে নিয়ে এলে এক্সের ভ্যালু 4400। এক্সের ভ্যালু 4400 মানে কি? ক্রয় মূল্য 4400 টাকা। বলেছে এটা 30% লাভে বিক্রি করব। ক্রয় মূল্য 4400 টাকা, 30% লাভ মানে কি? 130 উপরে 100 নিচে, ঠিক এটার মতো 100 থাকবে, 30% লাভ মানে 130 হবে। আমি লাভে বিক্রি করতে যাচ্ছি মানে বেশি দামে বিক্রি করবো, তাই বেশি ফিগারটা উপরে কম ফিগারটা নিচে। এখানে শূন্যগুলো কাটো, 44 দিয়ে 130কে গুণ করতে হবে, সেটা হবে 5720 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খারাপ যদি লাগে অবশ্যই আনসাবস্ক্রাইব করো, এবং বন্ধুদেরকে শেয়ার করো যদি ভালো লাগে, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।